হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা ফিজিক্সের যে নতুন চ্যাপ্টারটা স্টার্ট করব তার নাম হচ্ছে গ্র্যাভিটেশন। ঠিক আছে, এর আগে আমরা মোশন চ্যাপ্টারটা কমপ্লিট করেছি, সেখানে মোশন সম্বন্ধে অনেক কিছু ডিটেলসে জেনেছি। তারপরে আমরা ফোর্স অ্যান্ড লজ অফ মোশন, মানে বল এবং তার যে গতির সূত্রগুলো আছে, যেটা আমাদের আইজাক নিউটন যে তিনটে সূত্র দিয়েছিলেন তার সম্পর্কে ডিটেলসে জেনেছি। নিউমেরিক্যাল কোশ্চেন করেছি, আশা করি তোমরা সেই ক্লাসগুলো দেখেছো। আজকে আমরা সেই রিলেটেডই একটা চ্যাপ্টার আছে, তার নাম হচ্ছে গ্র্যাভিটেশন। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা বাংলায় বলা হয় মহাকর্ষ। সেখান থেকে প্রচুর প্রশ্ন আসে, এমন কোনো শিফট নেই। আমি বলেছি না, মোশন চ্যাপ্টার থেকে, গ্র্যাভিটেশন থেকে, তারপর ফোর্স অ্যান্ড লজ অফ মোশন থেকে, এগুলো থেকে কোশ্চেন আসবে না এমন কোনো শিফট নেই। ঠিক আছে, তো খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, খুব ভালোভাবে পড়বো আমরা। নিউমেরিক্যাল কোশ্চেন করবো, প্রিভিয়াস ইয়ারে আসা একদম ইম্পর্টেন্ট যে একদম এক্সাম ওরিয়েন্টেড, যেভাবে এক্সামে প্রশ্ন আসে সেই ওরিয়েন্টেড পড়বো। কোনো এদিক ওদিক ফালতু জিনিস আমরা পড়বো না এখানে। ঠিক আছে, গ্র্যাভিটেশনের আজকে আমাদের পার্ট 1, ক্লাস নাম্বার 59। এর আগে সমস্ত ক্লাস আমাদের প্লেলিস্ট করা আছে। যারা নতুন স্টুডেন্ট তারা সমস্ত, আমাদের বায়োলজি কমপ্লিট হয়ে গেছে, আমাদের ফিজিক্সের কিছু চ্যাপ্টার হয়ে গেছে, তোমরা পরপর সিকোয়েন্সে পড়তে পারো, তাহলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, তো চলো আজকের গ্র্যাভিটেশন এই চ্যাপ্টারটা শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে আরেকবার বলে দিই যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স 1 জুন 2025 থেকে 1 জুন 2026 পর্যন্ত আপডেট করা আছে স্পিডি পাবলিকেশন থেকে, সম্পূর্ণ বাংলা ভাষায়, টপিক ওয়াইজ প্লাস ওয়ান লাইনার। 99 রুপিস প্রাইস আছে, যদি চাও তোমরা কালেক্ট করতে পারো। এর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্স অন্য কোনো কিছু পড়ার প্রয়োজন নেই, শুধু এটাকে নিয়ে বারবার পড়া এবং বারবার রিভিশন করলে তোমাদের পরীক্ষাতে এখান থেকে মেনলি স্পিডি পাবলিকেশন থেকেই রেলওয়ের এক্সামগুলো কভার করে। তো এইটা পড়ার পরে অন্য কিছু পড়ার প্রয়োজন পড়বে না তোমাদের আর। রেল যে কোনো এক্সাম দাও না কেন তোমরা। আর আমাদের কাছে প্রিভিয়াস ইয়ারের সমস্ত বুকস এবং পিডিএফ অ্যাভেলেবেল আছে। সায়েন্সের গ্রুপ ডির যে 2025-26 গ্রুপ ডি হয়েছে, 2026 সায়েন্সের বই, 2016 থেকে 22 চ্যাপ্টার ওয়াইজ বই, সমস্ত বই অ্যাভেলেবেল আছে। এবং পিডিএফ, এই বইটা অ্যাভেলেবেল নেই, শুধুমাত্র পিডিএফ অ্যাভেলেবেল আছে, বাকি সমস্ত বই এবং পিডিএফ অ্যাভেলেবেল আছে। এবং ম্যাথেরও পিডিএফ এবং বই অ্যাভেলেবেল আছে। যদি চাও তোমরা এই নাম্বারে সিম্পলি হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে কিউআর কোড দেওয়া হবে, কিউআর কোডে পেমেন্ট করে তোমরা স্ক্রিনশট দেবে, তোমাদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেওয়া হবে পিডিএফ। আর যদি বই চাও, এখান থেকে তোমাদের অ্যাড্রেস ফরম্যাট পাঠানো হবে, তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে। ঠিক আছে, শুধু এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করলে হবে, অথবা আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন আছে, এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন থেকে তোমরা ডাইরেক্ট পারচেস করতে পারো। ওকে, চলো। আচ্ছা আচ্ছা, অনেকে আমাকে বলছো যে স্যার স্ট্র্যাটেজি ভিডিও দিতে, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, আমি দেখতে পাচ্ছি, যবে থেকে এক্সামের আমাদের ডেট দিয়েছে যে সায়েন্স কীভাবে পড়বো বা অন্যান্য সাবজেক্ট কীভাবে পড়তে, স্ট্র্যাটেজি ভিডিও। দেখো, স্ট্র্যাটেজি ভিডিও তোমরা ইউটিউবে সার্চ করো, হাজারও পেয়ে যাবে। আমি শুধু তোমাদের পড়ানোর ভিডিওই দেবো, কোনো মোটিভেশন ভিডিও, স্ট্র্যাটেজি ভিডিও কিছু হয় না। তোমাদের ডিটেলসে পড়তে হবে, একদম ডিটেলস থিওরি ক্লাস পড়তে হবে, ডিটেলসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়তে হবে, মক টেস্ট লাগাতে হবে। ঠিক আছে, কোনো স্ট্র্যাটেজি কিছু নেই, সমস্ত কিছু ঝেড়ে পড়তে হবে। ঠিক আছে, আমি এখানে তোমাদের শুধু পড়ানোর ভিডিও দেবো, যেগুলো তোমাদের এক্সাম ওরিয়েন্টেড, যেগুলো তোমাদের অ্যাকচুয়াল পরীক্ষায় কাজে লাগবে, সে সমস্ত ক্লাসে আমি এখানে দেবো। ঠিক আছে, চলো। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে মহাকর্ষ কী। আমরা যে গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা পড়ছি, মহাকর্ষ কী। দেখো, আমি সোজা ভাষায় বলবো, একদম ইজি ভাষায়। মহাকর্ষ হচ্ছে সেটাই যে পরস্পর দুটো বস্তুর মধ্যে একে অপরকে আকর্ষণ করে, একে অপরকে আকর্ষণ করে। পরস্পর দুটো বস্তু, গ্র্যাভিটেশন কি একটা ন্যাচারাল ফিনোমেনা, যেখানে কিনা একে অপরের দিকে আকর্ষণ করে। তোমরা বলবে যে স্যার আমি একজন দাঁড়িয়ে আছি মানুষ, আরেকজন মানুষ দাঁড়িয়ে আছে, একে অপরকে কি আকর্ষণ করছে? অবশ্যই করছে। তাহলে স্যার আকর্ষণ যদি করে, তাহলে আমরা একে অপরের সঙ্গে চিপকে যাচ্ছি না কেন? এটাও আমি তোমাদের বলবো। ঠিক আছে, ধরো এখানে একটা চেয়ার আছে, কাঠের ব্লক আছে, এখানে একটা কাঠের ব্লক আছে, একে অপরকে আকর্ষণ করছে? অবশ্যই করছে। পৃথিবীতে যা কিছু বস্তু আছে, পৃথিবী কেন, পৃথিবীর বাইরেও মহাজগতে চলে যাও, একে অপরকে আকর্ষণ করে, একে অপরকে আকর্ষণ করে। এটাই হচ্ছে গ্র্যাভিটেশন, সিম্পল হিসাব। ঠিক আছে, এবার তোমরা বলবে যে স্যার এই যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, বা আমি এখানে দেখতে পাচ্ছি এখানে পৃথিবী আছে, এখানে চন্দ্রমামা আছে, তো একে অপরকে কি আকর্ষণ করছে? হ্যাঁ, একে অপরকে আকর্ষণ করছে। একে আকর্ষণ করছে, একে আকর্ষণ করছে। ঠিক আছে, একে অপরকে আকর্ষণ করবেই। তার জন্য দেখো, সূর্য কোথাও না কোথাও পৃথিবীকে আকর্ষণ করে বলেই তো একটা গ্র্যাভিটির ব্যাপার রয়েছে, নাহলে তো পৃথিবী মহাজগতে হারিয়ে যেত। ঠিক সেরকমই আমাদের পৃথিবীতে সবথেকে বেশি কী আছে? কিসের পরিমাণ বেশি? জলের পরিমাণ বেশি। সেই জন্য চন্দ্রের আকর্ষণে দেখবে জোয়ার ভাটার সৃষ্টি হয়। তো কোথাও না কোথাও একে অপরকে আকর্ষণ করছে। ঠিক আছে স্যার, আমি যদি বলি যে এখানে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির জলটা কোথায় পড়ছে? না স্যার নিচে পড়ছে, নিচে পড়ছে, নিচে পড়ছে। কেন নিচে পড়ছে? এই যে বললাম, একে অপরকে আকর্ষণ করে। এবার দেখো একটা জিনিস, আমরা আজকে মাটিতে দাঁড়িয়ে আছি, মাটিতে মানে কি, পৃথিবীর উপর দাঁড়িয়ে আছে। এর পিছনে কারণ কি? একই কারণ, যে পৃথিবী কোথাও না কোথাও কোনো একটা ফোর্স দ্বারা আমাদেরকে টেনে রেখেছে, কোনো একটা ফোর্স দ্বারা আমাদেরকে আকর্ষণ, মানে একে অপরের প্রতি আকর্ষণ করছে। ধরো এটা পৃথিবী, এর ওপরে আমরা দাঁড়িয়ে আছি, এর ওপরে আমরা দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তো কোথাও না কোথাও পৃথিবী আমাদেরকে টেনে রেখেছে, এবং এর অপোজিটে কি হচ্ছে না, আমরাও কোথাও না কোথাও পৃথিবীকে টেনে রেখেছি।
এই মাত্র বললাম না যে দুটো পরস্পর বস্তু একে অপরকে আকর্ষণ করে, এমনটা নয় যে পৃথিবী শুধু আমাদেরকে আকর্ষণ করছে, আমরাও পৃথিবীকে আকর্ষণ করছি, আমরাও পৃথিবীকে আকর্ষণ করছি। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে আমরা যদি এই পৃথিবীর ওপরে আমরা দুই ব্যক্তি দাঁড়িয়ে আছি, দুই বন্ধু দাঁড়িয়ে আছি, তাহলে একে অপরের সঙ্গে আটকে যাচ্ছি না কেন? এর পিছনে কারণ আমি তোমাদের একটু পরেই বোঝাবো যে এই আকর্ষণ বলের সাথে সাথে না আমাদের বস্তুর ভরের ডিপেন্ডেন্ট করতে হয়, বস্তুর ভর এর মধ্যে রিলেট আছে। পৃথিবীর ভর এতটাই বেশি, এতটাই পৃথিবী বড়, এত বড় সাইজ, এতটাই ভর বেশি যে আমাদের একে অপরের যে আকর্ষণ এটা খুবই নগণ্য, এটাকে নাকচ করে দেয়, এটাকে হাঁটিয়ে দেয়। মানে দেখো একটু পর তোমাদের বলবো, সব ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, যে এই আকর্ষণ বলটা কোথাও না কোথাও বস্তুর ভরের ওপরও ডিপেন্ড করে। এবার ভেবে দেখো একটা পৃথিবীর ভর কত আর একটা মানুষের ভর কত। এখানে একটা মানুষ আছে, এখানে একটা মানুষ আছে, এই মানুষটা একে অপরকে আকর্ষণ করার মতন জায়গাই পাবে না, কারণ এই পৃথিবী এদিকে আকর্ষণ করে রেখেছে, কারণ পৃথিবী অনেক বড় সাইজ, বিশাল বড় সাইজ। তো পৃথিবীর আকর্ষণের কাছে আমাদের আকর্ষণ বল কিছু কাজই করবে না, সেই জন্য একে অপরের সঙ্গে চিপকে যায় না। এবারে প্রশ্ন হচ্ছে যে স্যার আকর্ষণ বলের সাথে ভরের কীরকম রিলেশন আছে। দেখো তার আগে আমরা সেই সায়েন্টিস্টকে আবার খুঁজে পাবো যার নাম হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। আমি তোমাদের বলেছিলাম না, তোমরা যে কোনো ফিল্ডে চলে যাও স্যার আইজ্যাক নিউটনকে পাবে তোমরা। আমরা যখন প্রিজম পড়েছিলাম, 7টা বর্ণে লাইট ভেঙে যাচ্ছে, সেখানে আমরা কাকে পেয়েছিলাম? স্যার আইজ্যাক নিউটনকে পেয়েছিলাম। আমরা এর আগে ফোর্স লজ অফ মোশন পড়েছিলাম, সেখানে কাকে পেয়েছিলাম? আইজ্যাক নিউটনকে পেয়েছিলাম। আজকে আমরা গ্র্যাভিটেশন পড়ছি, কাকে পাবো? আইজ্যাক নিউটনকে পাবো। তোমরা ম্যাথামেটিক্সে ক্যালকুলাসে চলে যাও, কুছ ভি জায়গায় চলে যাও, তোমরা একজনকে খুঁজে পাবে, তার নাম হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। ঠিক আছে, কেন এর সাথে রিলেটেড আছে? বলে কথিত আছে, এই যে একটা কথা কথিত আছে না, যে নিউটন কোথায় বসেছিল? আপেল গাছের তলায় বসেছিলেন, আপেল পড়লো তার মাথার ওপরে, সেখান থেকে তিনি নাকি গ্র্যাভিটেশন আবিষ্কার করে ফেললেন। আমার কোথাও না কোথাও মনে হয় না এটা একটা গল্প, কারণ ইনি এতটাই ট্যালেন্টেড ছিলেন, মাথায় আপেল পড়ার প্রয়োজন নেই, ইনি তার আগেই ভাবনা চিন্তা শুরু করেছিলেন। ঠিক আছে, যাই হোক, মনে রাখবে 1666 সালে নিউটন যখন তার বাড়ির বাগানে বসে চিন্তামগ্ন ছিলেন, তখন একটা আপেল গাছ থেকে মাটিতে তিনি আপেল পড়তে থাকেন। তিনি তখন ভাবতে শুরু করেন যে আপেলটা কেন সোজা নিচের দিকে পড়ছে, কেন ডান দিকে বাম দিকে পড়ছে না, উপরে যাচ্ছে না। এই থেকে তার মাথায় আসে যে পৃথিবী নিশ্চয়ই কোনো অদৃশ্য শক্তি দ্বারা বস্তুকে নিজে কেন্দ্রের দিকে টানছে। এই যে নিজের শক্তি, একটা অদৃশ্য শক্তি দ্বারা নিজের দিকে টানছে, এটাই তো গ্র্যাভিটেশন, এটাই তো মহাকর্ষ। এটার ব্যাপারেই পড়বো আজকে আমরা। নিউটন অনুধাবন করেছিলেন যে বল আপেলটিকে নিচে নামাচ্ছে, সেই একই বল চাঁদকে পৃথিবীর চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে ধরে রেখেছে। তিনি প্রমাণ করেন যে মহাকর্ষ বল কেবল পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ নয়, এটা মহাবিশ্বের সর্বত্র বিরাজমান। তাহলে যদি বলা হয় যে নিউটনের এই যে ডিসক্রাইব করলেন এই গ্র্যাভিটি নিয়ে, সেটা কত সালে? মনে রাখবে 1666 সালে। ঠিক আছে, আর এটা শুধুমাত্র নট ফর অনলি আমাদের এই পৃথিবীর মধ্যে, তুমি যেখানে চলে যাও মহাজগতের যে কোনো সূর্য, তারা, গ্রহ, নক্ষত্র যেখানে ইচ্ছে চলে যাও, এই লজ কিন্তু সব জায়গাতে কার্যকর। একে অপরকে আকর্ষণ করবে, একে অপরকে আকর্ষণ করবে, একে অপরকে আকর্ষণ করবে। ঠিক আছে, এবার আমরা পড়ব মহাকর্ষের সার্বজনীন সূত্র। এখানেই তোমাদের পুরো ব্যাপারটা আমি ডেসক্রাইব করছি, ক্লিয়ার হয়ে যাবে। শুধু মুখস্থ ফর্মুলা মুখস্থ করো না, এফ সমান জি ইন্টু m1 ইন্টু m2 বা ফর্মুলা মুখস্থ নয়, আজকে ফিল করো তোমরা। ঠিক আছে, দেখো এখানে একটা ছবি আছে আশা করি, হ্যাঁ দেখো আমাদের এখানে জাস্ট আমি দুটো বল নিয়েছি, হ্যাঁ দুটো বস্তু আছে, এই একটা বস্তু আর এই একটা বস্তু। এই বস্তুটার ভর কত আছে? এই বস্তুটার ভর কত আছে? ভর হচ্ছে m1। আমি ভর বলেছি, আমি ওয়েটের কিছু বলিনি, কিন্তু আগে ওয়েট পড়াবো তোমাদের। ভর বলেছি m1, যেটা এতদিন ধরে আমরা ভরের সম্বন্ধে জেনে আসছিলাম। আর এই বস্তুটার ভর হচ্ছে m2। এর মধ্যে কোথাও কোনো ডাউট আছে? না স্যার, সিম্পল ব্যাপার বলেছি, এটা m1, এটা m2। আমি কি বললাম যে দুটো বস্তু একে অপরকে আকর্ষণ করবে, তো কোথাও না কোথাও একে আকর্ষণ করছে, একে আকর্ষণ করছে। আরে করছে কি করছে না? একে অপরকে আকর্ষণ করছে। ঠিক আছে স্যার, মানলাম এরা একে অপরকে না এফ বল দ্বারা আকর্ষণ করে। কোন বল দ্বারা আকর্ষণ করে? এফ বল দ্বারা আকর্ষণ করে, এফ বল দ্বারা আকর্ষণ করে। ঠিক আছে, তোমরা আমাকে একটা কথা বলো, আমরা যেহেতু মোশন চ্যাপ্টার পড়ে ফেলেছি বা ফোর্স ল অফ মোশন পড়ে ফেলেছি, আমরা এটুকু জানি যে দেখো ব্যাপারটা বুঝবে। ধরো দুটো বল আছে, এ একটা বল আছে আর এই একটা বল আছে। ঠিক আছে, আবার বলছি, এই একটা বল আছে, ধরো এই বলটা ধরো 20 নিউটন ফোর্স দ্বারা টানছে, 20 নিউটন। ঠিক আছে, আর এই একটা বল আছে, সেটা হচ্ছে 10 নিউটন। ঠিক আছে, ভুল বললাম, 20 নিউটন নয়, 20 কেজি, ধরো 20 কেজি, আর এটা ধরো 10 কেজি। বস্তুর ভর মানে এই বস্তুটার ভর হচ্ছে 20 কেজি, এই বস্তুটার ভর হচ্ছে 10 কেজি। ঠিক আছে স্যার,
আরেকটা বস্তু আছে এই বস্তুটার ভর হচ্ছে 3 কেজি আর এই বস্তুটার ভর হচ্ছে মানলাম আমি 50 কেজি। এবার যদি আমি বলি যে এরা একে অপরকে আকর্ষণ করছে, হ্যাঁ স্যার আপনি প্রথমে বলেছেন যে একে অপরকে আকর্ষণ করবে, তো এদের মধ্যে আকর্ষণ বল বেশি। আবার এরাও ধরো একে অপরকে আকর্ষণ করছে, না এদের মধ্যে আকর্ষণ বল বেশি। আবার রিপিট করছি, আমি তোমাদের সিম্পল জিজ্ঞাসা করেছি এদের দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল বেশি না এদের বস্তুর মধ্যে আকর্ষণ বল বেশি, বলো। তো নিউটন সাহেব বলেছেন যে দেখো এই দুটো বস্তুর ভরের গুণ করো, কত হচ্ছে 200, আর এই দুটো বস্তুর ভরের গুণ করো, কত হচ্ছে 150। তো বস্তুর ভরের গুণফল যার বেশি তার আকর্ষণ বলও বেশি। দেখো এটা 200 তাহলে কোথাও, আর এটা হচ্ছে 150, তাহলে কোথাও না কোথাও এই দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল বেশি এর থেকে, বলো হ্যাঁ কি না। তার মানে কোথাও না কোথাও আমরা এটা বুঝতে পারলাম যে দুটো বস্তুর গুণফল যত বেশি হবে ফোর্স তত বেশি হবে। তাহলে ফোর্সের সঙ্গে দুটো ভরের গুণফলের সম্পর্ক কি, সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমি বলতে পারি এটা যদি M1 হয় আর এটা যদি M2 হয় তাহলে ফোর্স এদের সঙ্গে সমানুপাতিক এদের দুটো ভরের গুণফলের সঙ্গে, বলো এটা আমি বলতে পারি কি পারি না। হ্যাঁ স্যার অবশ্যই। ঠিক আছে, এবার আমি তোমাদের বললাম যে দেখো এই দুটো বস্তুর মধ্যে ডিস্টেন্স না আর, এই দুটো বস্তুর মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, ঠিক আছে। এবার একটা জিনিস বলো, এই ধরো দুটো বস্তু এরকম অবস্থাতে আছে, এদের মধ্যে ডিস্টেন্স ধরো সাপোজ বলছি 4 মিটার, আর দুটো বস্তু আছে এত ডিস্টেন্সে, এই দুটো বস্তুর মধ্যে 10 মিটার পার্থক্য আছে দুটো বস্তুর ডিস্টেন্সের মধ্যে। তো বলো তো কার আকর্ষণ বল বেশি হবে। নিউটন সাহেব বলেছেন যে দেখো যে দুটো বস্তুর মধ্যে ডিস্টেন্স কম হবে, যেমন এই দুটো বস্তুর মধ্যে ডিস্টেন্স কম, তো এর আকর্ষণ বল বেশি হবে এর থেকে। তার মানে আমি কি বুঝলাম, ডিস্টেন্স যত বাড়বে আকর্ষণ বল তত কমবে, ডিস্টেন্স যত বাড়বে আকর্ষণ বল তত কমবে, সিম্পলি ব্যাপার। ডিস্টেন্স যত বাড়বে আকর্ষণ বল কমবে, তাহলে কোথাও না কোথাও ডিস্টেন্সের সঙ্গে বলের কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক স্যার। তার মানে আমি বলতে পারি এ ব্যস্তানুপাতিক 1/r², আর সেটা কিন্তু বর্গ, মানে এটা নয় যে 1/r, আর নয় r², মানে দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের সাথে, শুধু বর্গ নয়, শুধুমাত্র আর নয়, মানে r², মানে দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। বলো এইটুকু ক্লিয়ার কিনা। সিম্পল ব্যাপার বলেছি, এটা 1 নম্বর সমীকরণ, ধরো এটা ধরো 2 নম্বর জিনিস পেলাম, ঠিক আছে। প্রথমটা বললাম যে দুটো ভরের গুণফলের ফোর্স হচ্ছে সমানুপাতিক, আর দূরত্বের বর্গের বললাম ব্যস্তানুপাতিক। এবার আমি যদি এই দুটোকে একসঙ্গে মিশিয়ে দিই তাহলে আমি এটা লিখতে পারি যে F সমানুপাতিক M1 M2, আর নিচে চলে যাবে r²। স্যার নিচে r² কেন, কারণ এটা ব্যস্তানুপাতিক, ফোর্সের সঙ্গে ব্যস্তানুপাতিক, দূরত্ব যত বাড়বে ফোর্স তত কমবে, দূরত্ব যত বাড়বে ফোর্স তত কমবে। যদি এখানে সমানুপাতিক সাইনটা সরে যায় তাহলে এখানে একটা কি চলে আসবে, জি চলে আসবে, কি চলে আসবে, জি চলে আসবে, M1 M2/r²। বলো এইটুকু বোঝা গেল। জি কি, জি হচ্ছে আমাদের ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট। যখন সমানুপাতিক সরে যায় তখন আমরা কনস্ট্যান্ট হিসেবে অনেক সময় কে নিই, সেরকম এখানে জি নিলাম, তা জিটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা সব জায়গায় সমান। এটা কিন্তু স্মল জি ভেবো না, হ্যাঁ স্মল জি নয়, এটা কিন্তু ক্যাপিটাল জি, এটা হচ্ছে ক্যাপিটাল জি, সার্বজনীন ধ্রুবক, মহাকর্ষীয় সার্বজনীন ধ্রুবক, এই ক্যাপিটাল জি, ঠিক আছে বোঝা গেল। তাহলে ফর্মুলা কোথা থেকে এলো বোঝা গেল, তোমাদেরকে ফর্মুলাটা মনে রাখতে হবে। স্যার আর কি মনে রাখতে হবে, এগুলো মুছে দাও চলো, যেগুলো বলছি সেগুলো শুধু মনে রাখবে। আর কি মনে রাখতে হবে, এখানে মনে রাখতে হবে জি এর ভ্যালু। স্যার জি এর ভ্যালু কত, মনে রাখবে 6.67, পার্টিকুলার বলতে গেলে 6.6734 অনেক কিছু লেখা থাকে, 6.67 ইন্টু 10⁻11, এটা হচ্ছে কি এর মান 6, তোমরা শুধু 6.67 মনে রাখবে, 3 মনে রাখার প্রয়োজন নেই, 6.67 ইন্টু 10⁻11। এবার ব্যাপার হচ্ছে স্যার একক কী দেবো, এর একক কী দেবো, দেখো একক তোমরা নিজেরা বার করতে পারবে। স্যার কী করে বার করতে পারবো, দেখো আমরা ফোর্স সমান এটা পেলাম, তাই তো, ফোর্স সমান এটা পেলাম, তাহলে আমি বলতে পারি জি সমান, আমি এটা লিখতে পারি যে F r²/M1 ইন্টু M2, বলো লিখতে পারি এখান থেকে। আরে এটা থেকে এটা লেখা যায় কি যায় না, জি এর। তো এফটা কি স্যার, এফটা হচ্ছে বল, বলের একক কি স্যার নিউটন, বলের একক কি নিউটন। আরটা কি, আরটা হচ্ছে দূরত্ব, তো দূরত্বর একক কি স্যার মিটার, স্কোয়ার আছে তাই মিটার স্কোয়ার দিলাম।
m1 ইন্টু m2, এমটা কি বস্তুর ভর, কী দিয়ে ডিনোট করি আমরা, কেজি দিয়ে। দেখো দুটো আছে এখানে, বস্তুর ভর দুটো আছে, কেজি ইন্টু কেজি, তাহলে আমি বলতে পারি কেজি স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটাও লিখতে পারি। আবার লিখতে পারি নিউটন মিটার স্কোয়ার, হ্যাঁ, পার কেজি টু দি পাওয়ার -2, এটাও লিখতে পারি, কেজি টু দি পাওয়ার -2। বলো লিখতে পারি কি পারি না, হয়তো? তো এর ইউনিট হচ্ছে এটা, এর ইউনিট হচ্ছে এটা বা এটা, যেটা ইচ্ছা মনে রাখতে পারো, ঠিক আছে? তো ইউনিট মুখস্থ করবো না, ইউনিট বলো অনেক টাফ, অনেক টাফ, অনেক টাফ কিছু নয়, কোথা থেকে এসেছে জিনিসটা যদি জানতে পারো কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আরেকটা প্রশ্ন এখান থেকে আসে যে এই যে জি এর ভ্যালু, এটা কে প্রথম ফাউন্ড করেছিলেন, আবিষ্কার কে করেছিলেন? মনে রাখবে হেনরি ক্যাভেন্ডিশ, হেনরি ক্যাভেন্ডিশ ইনি প্রথম আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? ঠিক করে বুঝে যাও, পরে আমি কোশ্চেন দিচ্ছি, প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনগুলো তোমাদের সলিউশন করতে হবে। এই সিম্পল ব্যাপার, মহাকর্ষীয় সার্বজনীন ধ্রুবক, এর থেকে বেশি আর কিছু তোমাদের জানতে হবে না, যে দুটো বস্তুর ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। হেনরি ক্যাভেন্ডিশ এর ভ্যালু বার করেছিলেন। জি হচ্ছে এখানে সার্বজনীন ধ্রুবক, জি এর মান 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2 বা নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, যেটাই বলো না কেন, ঠিক আছে? তো যেগুলো বললাম তোমাদের একবার লিখিত আকারে দেখিয়ে দিই আমি। দেখো যেগুলো বললাম, মহাকর্ষীয় সার্বজনীন ধ্রুবক, মহাবিশ্বের প্রতিটা বস্তু অন্য প্রতিটি বস্তুকে একটি বল দ্বারা আকর্ষণ করছে। এই আকর্ষণ বল বস্তু দুটি ভরের গুণফলের সমানুপাতিক, এই যে বললাম বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ফর্মুলা এফ সমান জি ইন্টু m1 ইন্টু m2 বাই আর স্কোয়ার। কোথা থেকে এলো সেটা তোমাকে দেখিয়ে দিয়েছি। এফ এখানে কি, এফ হচ্ছে মহাকর্ষীয় বল। m1 m2 কি, এটা হচ্ছে দুটি বস্তুর ভর। আর কি, আর হচ্ছে বস্তু দুটির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এদের মধ্যে যে ডিস্টেন্স, এটা হচ্ছে আর। আর জি কি, জি হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, যার মান হচ্ছে 6.674 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই যে বললাম লাস্টে কোথাও 4 থাকে কোথাও 3 থাকে, তো এটাকে বিশাল কিছু করার দরকার নেই, 6.67 × 10⁻11 মনে রাখবে। হেনরি ক্যাভেন্ডিশ ছিলেন একজন ব্রিটিশ বিজ্ঞানী, যিনি জি, যেটা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান নির্ণয় করার জন্য সবচেয়ে বেশি পরিচিত। মনে রাখবে বল ভরের গুণফলের সাথে সমানুপাতিক, যেটা তোমাদের বলে দিলাম। কি বললাম, এফ সমানুপাতিক m1 ইন্টু m2, আর বল দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, এফ ভ্যারিজাজ 1/r²। মনে থাকবে দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। চলো যদি বুঝে যাও, আমি কিছু কোশ্চেন দিচ্ছি, সেই কোশ্চেনগুলো তোমরা করো। প্রিভিয়াস ইয়ারের অনেক ধরনের কোশ্চেন ছিল, যেগুলো ইজি প্রশ্ন, সেগুলো আমি আনিনি কারণ সময় তোমাদের হাতে কম আছে, ঠিক আছে? আমরা এমনি ওই একই কোশ্চেন যে বলো গ্র্যাভিটেশনাল ফোর্স, দুটো বস্তুর ভরের যদি বাড়ে, দুটো বস্তুর ভর যদি বাড়ে তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কী হবে, জানা কথা। দুটো বস্তুর ভর যদি বাড়ে তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সও বাড়বে। এই ধরনের কিছু প্রশ্ন ছিল যেগুলো আমি আনিনি সময় কমের জন্য, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি। বলো যদি পৃথিবী পৃষ্ঠে ভর এম যুক্ত কোনো বস্তু সরি, গলার অবস্থা ভীষণ খারাপ আছে। যদি পৃথিবী পৃষ্ঠের ভর এম যুক্ত কোনো বস্তুর উপরে প্রযুক্ত মহাকর্ষীয় বল এক্স নিউটন হয়, তবে বস্তুর ভর 3 গুণ হলে মহাকর্ষীয় বল কত হবে? বলো কি বলেছে, আগে ভালো করে বোঝো। 2026-এর প্রশ্ন এটা। বলছে পৃথিবী পৃষ্ঠের ভর এম, মানে পৃথিবী পৃষ্ঠের ভর বলে আমাদের ফর্মুলা কি বলো? আমাদের ফর্মুলা হচ্ছে স্যার এফ সমান জি ইন্টু m1 ইন্টু m2 বাই r²। এই তো ফর্মুলা। এখানে প্রযুক্ত মহাকর্ষীয় বল কত বলে দিয়েছে না, এক্স বলে দিয়েছে, এক্স বলে দিয়েছে, ঠিক আছে? জি যেমন আছে সেরকম থাকবে। m1 ইন্টু m2, এই দেখো m1 m2 মানে কি, দুটো বস্তুর ভর বলেছে কিন্তু, হ্যাঁ এখানে দুটো বস্তুর ভর বলতে একটা পৃথিবীর ভর দিয়েছে আর একটা বস্তুর ভর দিয়েছে, বোঝা গেল? দুটো ভর আছে, একটা হচ্ছে পৃথিবীর ভর আর একটা হচ্ছে বস্তুর ভর। তো পৃথিবীর ভরটা কি দিয়েছে, স্মল এম। পৃথিবীর ভরটা কি দিয়েছে, স্মল এম, ধরো m1 ধরলাম। ওপর প্রযুক্ত মহাকর্ষীয় এক্স নিউটন, তবে বস্তুর ভর 3 গুণ করা হলো। ভুল বলছি, মানে একটা বস্তুর ভর দিয়েছে সেটা হচ্ছে স্মল এম, এখানে দিয়ে দিয়েছে। আর আমি পৃথিবীর ভর চললাম, আমি ক্যাপিটাল এম ধরলাম বাই r², কারণ আমার দূরত্বের কোনো পরিবর্তন হয়নি। কোশ্চেনটা বোঝা গেল যে মহাকর্ষীয় বল এখানে কাজ করছে, সেই মহাকর্ষীয় বল হচ্ছে এক্স মহাকর্ষীয় বল, এফ এর মান হচ্ছে এক্স, ঠিক আছে? জি যেমন আছে বলেছে কোনো একটা বস্তুর ভর, সেই বস্তুর ভরটা দিয়ে দিয়েছে স্মল এম। আর আমি আমার তো দুটো বস্তু না, আরে আমরা কি পড়লাম, দুটো বস্তু, একটা হচ্ছে m1 একটা হচ্ছে m2। কি হয়, একটা পৃথিবীর ভর হয় একটা বস্তুর ভর হয়, তো একটা যেটা বস্তুর ভর সেটাকে দিয়েছে স্মল এম, আর পৃথিবীর ভরটা আমি ধরেছি ক্যাপিটাল এম। বলো বোঝা গেল, ক্যাপিটাল এম আর নিচে r²। তো বলছে যে বস্তুর ভরটাকে 3 গুণ করে দেওয়া হলো। এই যে বস্তুর ভরটা যেটা ছিল
এম ছিল এটাকে 3 গুণ করে দিয়েছে, তো মহাকর্ষীয় বল কত হবে? আরে সমানুপাতিক সম্পর্ক, যদি এটা 3 গুণ বাড়ে তাহলে আমার এই মহাকর্ষীয় বলটাও 3 গুণ বাড়বে, মানে 3x হয়ে যাবে, মানে 3x হয়ে যাবে, 3x নিউটন। দেখো সি অ্যান্সার হয়ে যাবে। বলো আমাকে ক্যালকুলেশন করার প্রয়োজন আছে, কারণ এটা যদি 3 গুণ হয়, তাহলে মহাকর্ষীয় বলটাও তো 3 গুণই হবে, কারণ বস্তুর ভরের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। অনেক কোশ্চেন ছিল আমি নিয়ে আসতে পারতাম, কিন্তু কিছু করার নেই এখন। আর ইজি কোশ্চেন যেগুলো ছিল ওগুলো ইজি কোশ্চেন, তার থেকে এগুলো তুলনামূলক একটু টাফ আছে। যদি পৃথিবী এবং একটি আপেলের মধ্যে পৃথিবী এবং আপেলের মধ্যে x দূরত্বের আকর্ষণ বলেছে F, ঠিক আছে, তবে 2x দূরত্বে রাখা ওই একই আপেলের উপর প্রযুক্ত বল কত হবে? 2x দূরত্বে রাখা আছে, তো দেখো দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক, তাহলে 2 2 4, তার মানে সিম্পল F/4 হয়ে যাবে। স্যার কী করে পেলাম? দেখো আমরা ফর্মুলা কি জানি, F সমান G ইন্টু m1 ইন্টু m2 বাই r², এটা আমরা জানি। তো ধরো এটা কোথাও না কোথাও পৃথিবীর ভর আর এটা হচ্ছে আপেলের ভর, মেনে নিলাম যে m1টা হচ্ছে পৃথিবীর ভর, আর m2টা হচ্ছে ধরো আপেলের ভর, ঠিক আছে। এদের মধ্যে আকর্ষণ বল কত বলেছে? না স্যার F বলে দিয়েছে। তবে 2x দূরত্বে রাখা, যদি এখন এই যে আরটা যদি এটা 2x হয়ে যায়, মানে দ্বিগুণ হয়ে যায়, বা 2x স্কোয়ার হবে না, 2x স্কোয়ার হবে, তাহলে আকর্ষণ বলটা কত হবে? তাহলে প্রযুক্ত বল মানে এই Fটা কত হয়ে যাবে? দেখো আগের কোশ্চেনটা যেমন বস্তুর ভর 3 গুণ হলো, তো বস্তুর আকর্ষণ বলও 3 গুণ বেড়ে গেল, কারণ সমানুপাতিক সম্পর্ক। এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তো এটা কত হয়ে যাবে বলো? 4x স্কোয়ার হয়ে যাবে, মানে এটা তো দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক না, শুধুমাত্র 2x তো না, 2x স্কোয়ার, আর স্কোয়ার আছে এখানে, আর এর মানটা 2x যদি হয় বলছে, আর প্রথম কথা এটা আর নয়, এখানে x বলে দিয়েছে আর কি, ঠিক আছে। এদের যে দূরত্বটা সেটা x বলেছিল, তো যদি দ্বিগুণ হয়ে যায় 2x হয়ে যায়, তাহলে 2x স্কোয়ার কত? 4x স্কোয়ার, তাহলে কোথাও না কোথাও এর সঙ্গে তো ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে কি হয়ে যাবে আমার? F/4 হয়ে যাবে। বোঝা যাচ্ছে না? আগে ছিল x স্কোয়ার, এখন হয়ে গেল 4x স্কোয়ার দূরত্বটা, ঠিক আছে। তো কত গুণ বাড়লো? 4 গুণ, তো 4 গুণ ফোর্স কমে যাবে ব্যস্তানুপাতিক সম্পর্ক দূরত্বের সাথে, তাই F/4। যদি বুঝতে না পারো একবার রিপিট করে দেখো, একদম সিম্পল জিনিস বলছি, এখানে কিছু মানে বিশাল কিছু রকেট সায়েন্স বলিনি আমি, ঠিক আছে। সিম্পল, আমার বস্তুর ভর যত গুণ বাড়বে আমার বস্তুর আকর্ষণ বল তত গুণ বাড়বে, সমানুপাতিক সম্পর্ক। আমার দূরত্ব যত গুণ বাড়বে ঠিক তত গুণই আমার আকর্ষণ বল কমে যাবে। এখানে 4 গুণ বেড়েছে দূরত্ব, তো আমার 4 গুণ কমে গেছে আকর্ষণ বল, ঠিক আছে। এগুলো পরীক্ষাতে ক্যালকুলেশন করতে যাবে না, এগুলো চোখে দেখে আনসার বলতে হবে, তবে তুমি কম্পিটিশনের মধ্যে নাহলে কম্পিটিশনের বাইরে আছো তুমি, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন চোখে দেখে আনসার বলতে হবে, সব নিউমেরিক্যাল করার জন্য নয়। দেখো এই কোশ্চেনটা বলছে শূন্যস্থানে 10 মিটার দূরত্বে রাখা 1 কেজি আর 4 কেজি দুটো ভরের পাথর বলেছে মহাকর্ষীয় বল। দেখো আমরা F সমান কি জানি না, G ইন্টু m1 ইন্টু m2 বাই r², ঠিক আছে। m1 এখানে দিয়ে দিয়েছে, ধরো দুটো পাথর আছে, m1 আর m2 নামে দুটো পাথর আছে, m1 বলে দিয়েছে 1 কেজি আর m2 বলে দিয়েছে 4 কেজি, ঠিক আছে স্যার। আমরা G এর মান জানি 6.67 ইন্টু 10⁻11, আরে চলো আমরা জানি জি এর মান ডাইরেক্ট বসাবো। এখানে বলছে যে মহাকর্ষীয় বল নির্ণয় করতে, মানে এফ এর মানটা নির্ণয় করতে, তো জি এর মান আমরা কি বসাবো? 6.67 ইন্টু 10⁻11, ঠিক আছে স্যার। m1 এর মান কত আছে 1, m2 এর মান কত আছে 4 কেজি, আর নিচে আর দূরত্ব কত দিয়েছে? দূরত্ব দিয়েছে 10 মিটার, তো আমি কি করলাম 10 স্কোয়ার করে দিলাম। বলো এর মধ্যে কোনো কিছু অসুবিধা আছে? স্যার কোনো অসুবিধাই নেই। এবার একটা জিনিস দেখো, ভালো করে লক্ষ্য করো, আমার এখানে যে মানগুলো দিয়েছে না, মানগুলোর মধ্যে দেখো অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে। তো আমি না এই 6.67টাকে না একটু পুরোপুরি রাশি ধরে নিই, চলো আমি এটা ধরে নিলাম পুরোপুরি 7 ধরে নিলাম, ঠিক আছে। আমি এটা কত ধরে নিলাম? 7, বা একটু কম ধরে নাও, পুরো 6 ধরে নাও, আমি 7 মেনে নিলাম, এটা আমি 7 মেনে নিলাম, ঠিক আছে। 10⁻11 আছে, এই 10 স্কোয়ারটা যদি ওপরে উঠে যায়, আর এই 10 স্কোয়ারটা যদি, আর এখানে কত আছে বলো? 4 1 কে 4 করে দিলাম, 4 1 কে 4, আর 10 স্কোয়ারটা যদি উপরে উঠে যায় তাহলে 10⁻2 লিখতে পারি, হ্যাঁ স্যার। তাহলে এখানে 10⁻11, এখানে 10⁻2, তাহলে কী হবে বলো? দেখো 7 4 28, 7 4 28, আর এই দুটো কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে, 11 2 13 হয়ে যাবে, মানে -13 হয়ে যাবে।
তাহলে 28 ইন্টু 10⁻⁻13, এর কাছাকাছি কোথায় অ্যান্সার আছে দেখবো। এর কাছাকাছি আমাদের বি অ্যান্সার পাচ্ছি, কারণ এটা তো আমি বেশি ধরেছিলাম না, 6.67টাকে আমি পুরো 7 ধরে নিয়েছিলাম, তা কোথাও না কোথাও আমাদের আনসারটা একটু বেশি এসেছে, তো এর থেকে একটু কমই হবে অ্যান্সার, তো এর থেকে কম দেখতে পাচ্ছি 26%। তো আমাদের কাটায় কাটায় ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, বুঝেছো। এখানে কিছু যদি ক্যালকুলেশন করতে বসতে 6.67কে চলো 100 দিয়ে ভাগ করবো এই করবো, তাহলে কিন্তু তার পরীক্ষার ব্যান্ড বেজে যাবে, ঠিক আছে। আমি তোমাদের ক্যালকুলেশন শেখাচ্ছি না, আমি তোমাদের পরীক্ষায় কীভাবে তোমরা লড়াই করবে টাইমের সাথে, টাইমটা কীভাবে তোমরা ম্যানেজ করবে আমি তোমাদের সেটা শেখাচ্ছি। ক্যালকুলেশন হয়তো আমার থেকে তোমরা ভালো করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। তো 6.67টাকে আমি সিম্পল 7 ধরলাম, বাকি ক্যালকুলেশন তোমাদের সামনে 10⁻²টাকে উপরে তুলে দিলাম -2 করে, তো এই দুটো যোগ হয়ে গেল 10⁻13 হয়ে গেল, আর এখানে 4 1 কে 4, যেটা 7 7 4 28 হয়ে গেল। তো আমার অ্যান্সার যা হবে একটু কম আসবে, তাই অ্যান্সার সেটা বি অ্যান্সার আছে আমাদের, একদম পরীক্ষায় আসা প্রশ্ন কিন্তু এগুলো, ঠিক আছে। চলো, তো আমরা কি বুঝলাম যে আমরা কি পড়লাম, মহাকর্ষীয় বল সম্বন্ধে পড়লাম, যে ফর্মুলা কীভাবে দেয়, কীভাবে নিউমেরিক্যাল কোশ্চেন আসে সেই রিলেটেড। এবার আমরা একটা নতুন জিনিস শিখবো, চলো নেক্সট স্লাইডে। নেক্সট আমরা পড়বো ওজন সম্পর্কে। দেখো ওজন সম্পর্কে আমরা ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ করে নিই, কোথাও না কোথাও W=mg, আমাদের কাজ মিটে যায়। আজকে তোমাদের আমি ফিল করাবো যে অ্যাকচুয়ালি হয়টা কি। দেখো আমরা এইমাত্র আগে দেখো শোনো, আমরা এইমাত্র কী বললাম স্যার, এফ সমান হচ্ছে G × M1 × M2/r², বা আমি যদি না এটাই আমার ফর্মুলা, এটাই আমার ফর্মুলা, ঠিক আছে, এটাই আমার ফর্মুলা। তো আমি যদি ধরো আমাদের পৃথিবী আছে, ধরো পৃথিবীর ওপরে তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে, তো আমি পৃথিবীর ভরকে আমি এম ধরে নিলাম, পৃথিবীর ভরকে কী ধরে নিলাম, এম ধরে নিলাম, আর তোমার ভরকে আমি ধরে নিলাম স্মল এম, তাহলে আমার কী দাঁড়াচ্ছে, ফোর্স সমান কী দাঁড়াচ্ছে না, জি তোমার ভর, পৃথিবীর ভর এবং তাদের মধ্যে দূরত্ব ধরো r², ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই, ক্যাপিটাল আর ধরো স্মল আর ধরো, ডাজ নট ম্যাটার। তো এটা হচ্ছে তোমার ওপরে মানে মানে কতটা আকর্ষণ বল দ্বারা পৃথিবী টানছে। এবার আমি একটা জিনিস তোমাকে বলছি, যে তোমাদের কি বললাম, যে এই পৃথিবী তোমাকে টানছে, তুমি পৃথিবীকে টানছো, একে অপরের দিকে একটা ফোর্স কাজ করছে, তবু আমরা একে অপরের সঙ্গে কেন চিপকে যাই না, কারণ মানে আমরা যে পৃথিবীকে টানছি তার বল আমরা কেন ফিল করতে পারি না, কারণ পৃথিবী একটা বিশাল বস্তু, ওর ওয়েট, ওর যে ওয়েট নয় সরি, ওর যে ভর, ওর যে এম আছে ক্যাপিটাল এম, এটা অনেক বেশি, সেই জন্য পৃথিবীর ভরের কাছে আমাদের ভর খুবই নগণ্য, আমাদের আকর্ষণ বলটা খুবই নগণ্য, আমরা ফিলই করতে পারবো না, ঠিক আছে, আমাদেরকে পৃথিবী টেনে রেখেছে সেই জন্য, ঠিক আছে স্যার। আচ্ছা এবার একটা কথা বলো, আমরা এফ সমান কী পড়েছিলাম স্যার, এফ সমান পড়েছিলাম এম ইন্টু এ পড়েছিলাম, যে বস্তুর ভরের সঙ্গে যদি ত্বরণ গুণ করি আমরা, তাহলে আমরা কী পাবো, ফোর্স পাবো, এবার একটা জিনিস তোমরা জানো, যে যেখানে ফোর্স লাগছে, যেখানে ফোর্স কাজ করছে, সেখানে কোথাও না কোথাও বস্তুর অবস্থার পরিবর্তন হবে। আমরা দেখেছি যে বস্তুর দিক পরিবর্তন করতে পারে, বস্তু স্থির থাকলে তাকে সচল করতে পারে, বস্তু সচল থাকলে তাকে স্থির করতে পারে, কে না ফোর্স সেটা করতে পারে। তো ফোর্স যদি এখানে কোথাও না কোথাও তোমার সাথে পৃথিবী যদি ফোর্সে টানে, তাহলে কোথাও না কোথাও একটা ত্বরণ সৃষ্টি হবে, একটা বেগের পরিবর্তন হবে, বেগের পরিবর্তন মানে কি, ত্বরণ সৃষ্টি হবে। আমি পাতি কথা বলতে চাইছি যে এফ সমান যদি এটা হয়, আর এখানেও এফ সমান যদি এটা হয়, তাহলে আমি লিখতে পারি এটা, হ্যাঁ কি না তোমরা উত্তর দেবে, যে এইটা আমি লিখতে পারি কি না, এটা এফ এর ভ্যালু, আবার এটাও এফ এর ভ্যালু, বলো লিখতে পারি কি পারি না, আমি লিখতে পারি স্যার, কারণ এটাও এফ এর ভ্যালু, এটাও এফ এর ভ্যালু, ঠিক আছে। এবার আমি যদি এই স্মল এম এর সঙ্গে এই স্মল এম কেটে দিই, তাহলে আমার কী দাঁড়াচ্ছে, এ সমান কী দাঁড়াচ্ছে বলো, G/m/r², এটা দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না, এটা দাঁড়াচ্ছে, এটা তো অ্যাক্সিলারেশন, ত্বরণ, আরে এই ত্বরণটা কী ত্বরণ, না পৃথিবী যে বল দ্বারা আমাদেরকে টানছে, সেটাকে আমরা কি বলছি, মহাকর্ষ বলছি। তো এটা একটা স্পেশাল টার্ন, এটা একটা স্পেশাল অ্যাক্সিলারেশন, তো আমরা এ বলবো না, এটাকে জি নাম দেবো, কারণ এটাই হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, যেটাকে আমরা বলি বাংলায় কি, অভিকর্ষজ ত্বরণ। তো এই জি সমান আমি লিখতে পারি যে G/m/r², বলো এটাই তোমাদের এনসিইআরটিতে আছে, কি করে এলো ব্যাপারটা বুঝতে পারলে, হ্যাঁ কি না, বোঝা গেল। এই অ্যাক্সিলারেশনটাকে আমরা কি বলবো, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, যেটার মান হচ্ছে Gm/r²। আমি কোশ্চেন দেবো কিছুক্ষণ পর, যদি করতে না পারো জানবে বোঝনি কিছু। এবার আমরা এফ সমান কি জানি বলো, এফ সমান জানি এম ইন্টু এ, ঠিক আছে, এফ সমান এম ইন্টু এ।
আরে এই যে এফ, এই আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা কি? আরে পৃথিবী যে বল দ্বারা, যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ফোর্স দ্বারা আমার দিকে টানছে, সেটাই তো আমাদের ওয়েট। আরে সেটাই তো ওয়েট। তো আমি এফ এর জায়গায় বলতে পারি এটা ডাব্লিউ, এম এর জায়গায় আমি এম বসালাম, আর এটা কি অ্যাক্সিলারেশন, ত্বরণ। এটা কি ত্বরণ? না অভিকর্ষ ত্বরণ, তো আমি বলতে পারি জি। তো এখান থেকে এসছে সমান ডাব্লিউ সমান এম জি। বলো বুঝতে পারলে কি না? বলো বুঝতে পারলে কি না? আরে কোনো একটা ফোর্স দ্বারা তো টানছে পৃথিবী আমাদেরকে, কোনো একটা ফোর্স দ্বারা তো টানছে নিজের কেন্দ্রের দিকে না। তো এই যে ফোর্স দ্বারা টানছে সেই ফোর্সটাকে আমরা কি বলছি? ডাব্লু। ওয়েট 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 মানে এটা নয়, ওয়েট মানে এটা নয় ডাব্লু সমান এম জি। তো যে বল দ্বারা টানছে সেটা নয়, বলবে যে ওয়েট মানে হচ্ছে যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, যে অভিকর্ষজ ত্বরণ, যে বল দ্বারা, অভিকর্ষজ ত্বরণের দ্বারা পৃথিবী আমাদের কেন্দ্রের দিকে টানছে যে বল দ্বারা, সেটাই হচ্ছে অভিকর্ষ, সেটাই হচ্ছে আমাদের ওয়েট। তাহলে আমি বলতে পারি যে ওয়েটটা হচ্ছে একটা ফোর্স, ওয়েট একটা ফোর্স, ওয়েট একটা বল, ওয়েট একটা বল যেটার দ্বারা, যে বলটা দ্বারা পৃথিবী আমাদের কেন্দ্রের দিকে টানছে। বলো বোঝা গেল? এই ফর্মুলাটা কোথা থেকে এসছে বোঝা গেল? এই ফর্মুলাটা কোথা থেকে এসছে বোঝা গেল? শুধু মুখস্থ নয়, এভাবে ফর্মুলাগুলো আসছে কোথা থেকে সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে স্যার। এবার একটা জিনিস দেখো, আমরা পড়ে এসেছি স্যার জি এর মান আমরা স্যার মুখস্থ করে এসেছি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন সেকেন্ড স্কোয়ার হচ্ছে? কারণ ত্বরণ। আরে জিটা তো একটা ত্বরণ, অ্যাক্সিলারেশন, তো অ্যাক্সিলারেশনের ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সেই জন্য 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাকচুয়ালি এসেছে কোথা থেকে? এসেছে এই জায়গা থেকে। স্যার কীভাবে এসেছে দেখিয়ে দিচ্ছি, দেখো বোঝো। জি সমান এই যে এই যে জি, এই যে জি, এই জি এর মান কত? এই জি তো সার্বজনীন ধ্রুবক, এ তো কোথাও চেঞ্জ হবে না। পৃথিবীর যে কোনো জায়গায়, পৃথিবীর বাইরে, পৃথিবীর মধ্যে যেখানে জায়গায় চলে যাও চেঞ্জ হবে না। এর মান কত? স্যার 6.67 ইন্টু 10⁻⁻11। এম এর মান কত? আরে পৃথিবীর ভর কত? পৃথিবীর ভর ধরো কিছু একটা আছে, পৃথিবীর ভর কিছু একটা আছে, আমি বলে দেবো পৃথিবীর ভর কি। ঠিক আছে। আর এই দূরত্ব কত? দূরত্ব মানে হচ্ছে এর রেডিয়াসটা কত, পৃথিবীর যে রেডিয়াসটা আছে সেই রেডিয়াসটা কত, ধরো কিছু একটা আছে। তখন পুরোটা ক্যালকুলেশন করবে না, এখান থেকে আসে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা থেকে আসে, এই ফর্মুলা থেকে আসে। কেন আমি রেডিয়াসের কথা বললাম? কারণ তুমি পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছো, পৃথিবীর কেন্দ্রের দিকে তোমাকে টানছে, তো তোমার আর পৃথিবীর মধ্যে ডিস্টেন্স মানে কি? তোমার আর পৃথিবীর কেন্দ্রের মধ্যে ডিস্টেন্স, যেটা কি না আর্থের রেডিয়াস, যেটাকে বলে আর্থের রেডিয়াস। তো যখন তুমি এই ক্যালকুলেশনটাতে পুরোপুরি করে দেবে, দেখবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এসছে। এই জন্যই আমরা বলি যে পৃথিবীর জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোথা থেকে এসেছে? না এই ফর্মুলা থেকে এসেছে, এই ফর্মুলা থেকে এসেছে। যদি না বুঝতে পারো আমার কথা শুনে একবার খাতা পেন নিয়ে বসবে, আরেকবার ভিডিওটাকে ভালো করে দেখবে, দেখবে সব কিছু বুঝতে পারবে যেভাবে বোঝানো হচ্ছে। আর যদি তাও না বুঝতে পারো, সিম্পল মুখস্থ করে নেবে ডাব্লিউ সমান এম জি, ডাব্লিউ সমান এম জি, ডাব্লিউ সমান এম জি। জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই জি এর মান হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, জি এম বাই আর স্কোয়ার। এই ফর্মুলাটা তোমাদের জানতে হবে, কারণ এই ফর্মুলা থেকে তোমাদের কোশ্চেন আসছে পরীক্ষাতে। ঠিক আছে, চলো যেগুলো বললাম তোমাদের একবার লিখিত আকারে দেখিয়ে দিই। দেখো, কোনো বস্তুর ওপর পৃথিবী যে বল দিয়ে তাকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেই বলকেই ওই বস্তুর ওজন বলে, যেটা আমরা পড়ি ডাব্লিউ সমান এম ইন্টু জি। একক কি? আরে ওয়েটের একক কী হবে? আচ্ছা আরেকটা জিনিস, ওয়েটের এককেও বলো না কেজি। যেমন আমাদেরকে জিজ্ঞাসা করে তোমার ওজন কত, 70 কেজি, 80 কেজি, 100 কেজি, 150 কেজি। এই ওয়েটের ওজন হচ্ছে নিউটন, মনে রাখবে, হ্যাঁ নিউটন, নট কেজি। কেজি কার ইউনিট? ভরের। যখন আমরা ভর প্রকাশ করব, ভর, তখন মনে রাখবে এটা আমরা কেজি দিয়ে বলি, গ্রাম দিয়ে বলি। কিন্তু ওয়েট যখন বলবো এসে একক মনে রাখবে নিউটন। ঠিক আছে। আর এর দিক কি? ওজনের একটা নির্দিষ্ট দিক আছে, সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে টানবে তোমাকে। পৃথিবী যেখানে আছে, তুমি পৃথিবীর ওপর অবস্থান করছো, তো তোমাকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানবে। সেই জন্য এখানে এই দুটো, যদি বলে এখানে এখানে এই যে আমরা ফর্মুলাটা ইউজ করলাম না, বলো, আরে এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করলাম যে জি সমান হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, এখানে আর কোনটা? বারবার বলছি কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ, কারণ এখানে আর সেটাই হবে তোমার আর পৃথিবী এর মধ্যে ডিস্টেন্স। আরে তোমার আর পৃথিবী এর মধ্যে ডিস্টেন্স, তো তুমি কোথায় আছো? পৃথিবীর ওপরে। আর পৃথিবীর কোথায় আছে? অ্যাকচুয়ালি এদের মধ্যে ডিস্টেন্স মানে কি বলতো? এদের কেন্দ্রের মধ্যে ডিস্টেন্স হয়, আর পৃথিবী তোমাকে কেন্দ্রের দিকে টানছে, তার মানে কোথাও না কোথাও এটা তো পৃথিবীর রেডিয়াস। তো এই আরটা হচ্ছে পৃথিবীর রেডিয়াস, মনে রাখবে। ঠিক আছে। আচ্ছা আমি এখানে লিখিয়ে দিচ্ছি যে আর্থ, পৃথিবীর যে, যদি বলি মাস, ভরের কথা বলি, মনে রাখবে 5.98 ইন্টু 10⁻²৪। ঠিক আছে। আর যদি রেডিয়াসের কথা বলি, তাহলে মনে রাখবে 6.37 ইন্টু 10⁻6। এটা মনে রাখবে এই মানগুলো, হ্যাঁ।
যখনই তোমরা ওই ইয়েতে বসাবে তেমনি তোমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেরিয়ে যাবে। চলো, যদি বুঝতে পারো আমি কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিচ্ছি, তোমরা করে দেখাও। আচ্ছা, আরেকটা জিনিস আছে, ভ্যালু অফ জি অন আর্থ অ্যান্ড মুন। আমি আর্থের ক্ষেত্রে তোমাদের দেখিয়ে দিলাম, তাও আমি তোমাদের মুখে আরেকবার বলে দিচ্ছি। আমরা ফর্মুলা কি জানি যে স্যার এই জি সমান হচ্ছে মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, যেটা অভিকর্ষজ ত্বরণ বলা হয়, এর মান হচ্ছে জি ইন্টু এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, এইটা আমরা জানি। এবার আমরা কি বললাম, জি ক্যাপিটাল জি এর মান কত, 6.67 ইন্টু 10⁻⁻11। আর এখানে এটা কি পৃথিবীর ভর এইমাত্র কত বললাম বলো, 5.98 ইন্টু 10⁻24। আর এখানে পৃথিবীর কি, এটা পৃথিবীর ব্যাসার্ধ কত বললাম, পৃথিবীর ব্যাসার্ধ কত বললাম, 6.37 ইন্টু 10⁻6। যদি এটা ক্যালকুলেশন করি আমরা কত পাবো, 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? এটা আমি কার ক্ষেত্রে বললাম, আর্থের ক্ষেত্রে বললাম, পৃথিবীর ক্ষেত্রে। এবার আমি যদি মুনের ক্ষেত্রে বলি, চাঁদের ক্ষেত্রে কেসটা কি হয়, সেম ফর্মুলা স্যার, জি সমান হচ্ছে, দেখো সেম ফর্মুলা, জি সমান হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, তো এই জি এর মান তো সব জায়গায় সমান, 6.67 ইন্টু 10⁻11। আর এখানে এম কি, এখানে হচ্ছে চাঁদের ভর লিখতে হবে, চাঁদের ভর। আর চাঁদের ভর কত, চাঁদের ভর মনে রাখবে 7.36। কোথায় লিখবো, একটু সরিয়ে লিখি, হ্যাঁ, তাহলে আমাদের জায়গাটা হয়ে যাবে 6.67 ইন্টু 10⁻11। আর চাঁদের ভর হচ্ছে 7.36 ইন্টু 10⁻22। ঠিক আছে, এখানে আর স্কোয়ার, আর এর মান কত, আর এখানে যেমন পৃথিবীর ব্যাসার্ধ ছিল, এখানে হবে চাঁদের ব্যাসার্ধ। তো চাঁদের ব্যাসার্ধ কত মনে রাখবে, 1.74 ইন্টু 10⁻6 তার স্কোয়ার, কারণ এটা স্কোয়ার ছিল না, ও এখানে স্কোয়ারটা দিইনি, স্কোয়ার। ঠিক আছে, কারণ এটা 8 স্কোয়ার আছে। তো যখন তোমরা ক্যালকুলেশন করবে এখানে চলে আসবে কত, এটা আমি পুরোপুরি লিখছি, হ্যাঁ, 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে আসবে 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো, এইটা বলার আমার অর্থ এটাই যে তোমাদের ডেটাগুলো মনে রাখতে হবে এরকম ব্যাপার নয়। আমি তোমাদের বলতে চাইছি, যখন আমি চাঁদের অভিকর্ষ ত্বরণ বার করছি তখন আমি চাঁদের ভর ইউজ করছি, চাঁদের ব্যাসার্ধ ইউজ করছি। ঠিক আছে, কারণ একটা ব্যক্তি যদি চাঁদের উপরে দাঁড়িয়ে থাকে, তারও এদের মধ্যে দূরত্ব কী হবে না, চাঁদের যেটা ব্যাসার্ধ সেটাই হবে। তো কোথাও না কোথাও একটা জিনিস লক্ষ্য করো, ঠিক এর 6 গুণ বেশি অভিকর্ষ ত্বরণ আমাদের পৃথিবীর। আমি এটা বলতে চাইছি, কত বেশি, 6 গুণ বেশি, 6 গুণ বেশি। তাই যদি কোনো বস্তুর ভর আমাদের চাঁদে হয় 6 কেজি, আমাদের পৃথিবীতে কত হবে, 6 গুণ বেশি, মানে কোথাও না কোথাও 36 কেজি হয়ে যাবে। বা যদি উল্টে দেয় যে আমাদের পৃথিবীতে কোনো বস্তুর ভর 36 কেজি, চাঁদে কত হয়ে যাবে না 6 কেজি। ঠিক 6 গুণ বেশি, পৃথিবীতে 6 গুণ বেশি, আর চাঁদে আমাদের পৃথিবীর 1/6 ভাগ। বোঝা গেল কী করে বার করলাম জিনিসটা, বোঝা গেল চাঁদের অভিকর্ষ ত্বরণ হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা কেন যে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান বেশি, চাঁদের অভিকর্ষ ত্বরণের মান কম, কেন এটা হয় কেন? কারণ একটা জিনিস লক্ষ্য করো, পৃথিবীর থেকে চাঁদ অনেক ছোট, অনেক ছোট। আর আমি এই মাত্র তোমাদের বললাম যে বস্তুর ভর বেশি তার আকর্ষণ বল বেশি, তার অভিকর্ষজ ত্বরণ অনেক বেশি হবে। তো চাঁদ পৃথিবীর থেকে অনেক ছোট, অনেক ছোট। তো কোথাও না কোথাও চাঁদের থেকে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান অনেক বেশি হবে। কার, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান অনেক বেশি হবে, কারণ সাইজের জন্য চাঁদের থেকে পৃথিবী অনেক বড়। বলো, বোঝা গেছে এতদূর পর্যন্ত সব কিছু? দেখো এখানে লেখা আছে, দেখে নেবে তোমরা, আমি যেটা বললাম সেটাই লেখা আছে, আলাদা কিছু নেই। একটু আবজা আছে, অসুবিধা নেই। আমি যে বলে দিলাম তোমাদের, জি এর মান তোমাদের আমি বলে দিয়েছি কী করে বার করতে হয়, এই ফর্মুলা। এখানে ক্যাপিটাল আর আছে, ঘাবড়ে যেও না, ঠিক আছে, ক্যাপিটাল আর দিয়েও তোমরা ডিনোট করতে পারো। এখানে প্রথমে আমরা জি এর মান বসিয়েছি, তারপরে এর মান বসিয়েছি, ঠিক আছে। আর দেখো ইউনিট যা হবে না সব কেটে যাবে, কাটাকুটি করে আলটিমেট এটা আসবে, যেটা তোমাদের বললাম সেটাই আর কি, আলাদা কিছু নয়। চলো, যদি পৃথিবীর ব্যাসার্ধ, দেখো এটা 2026-এর প্রশ্ন এসছে, যদি পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ হয় এবং ভর অপরিবর্তিত থাকে, তবে জি এর মান, ঠিক আছে, লিখে দিচ্ছি এখানে, জি এর নতুন মান মূল মানের কত গুণ হবে? পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা ভাবো, ফর্মুলা আমাদের যা ছিল তাই। আমরা জি সমান কি জানি, বললাম জি ইন্টু এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার। এবার আমাদের এই যে ভর তো অপরিবর্তিত আছে, ভর কোনো কিছু চেঞ্জ হয়নি, ব্যাসার্ধটা দ্বিগুণ হয়ে গেছে। যদি ব্যাসার্ধ দ্বিগুণ হয় তাহলে একটা জিনিস ভেবে দেখো না, জিনিসটা আলটিমেট কী দাঁড়াচ্ছে, ব্যাসার্ধ দ্বিগুণ মানে কি, মানে এরকম দাঁড়াবে, মানে এরকম দাঁড়াবে, 4r² হয়ে যাবে। তো এটা দেখো
এটা কি ছিল জিএম বাই আর স্কোয়ার, এটা ছিল জিএম বাই আর স্কোয়ার। আর এটা কি হয়ে গেল, আমি লিখতে পারি এটা এইভাবে লিখতে পারি, এটা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। দেখো এই জিএম বাই আর স্কোয়ার, জিএম বাই আর স্কোয়ার আছে, কিন্তু কত হয়ে গেছে 1/4 হয়ে গেছে, 1/4 হয়ে গেছে। তো কত হয়ে যাবে বলো, 1/4 হয়ে যাবে, 1/4 হয়ে যাবে। জি এর নতুন মান কত হয়ে যাবে, 1/4 হয়ে যাবে। আমাদের ক্যালকুলেশন বারবার বলছি করতে যাবে না। আমাদের যদি বলে যে এই দূরত্ব বা ব্যাসার্ধ চেঞ্জ হয়ে গেছে, ব্যাসার্ধ বা দূরত্ব চেঞ্জ হয়ে গেছে, যত গুণ বলবে, যেমন বলেছে যে এখানে দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ হয়েছে, তো এটা তো স্কোয়ার আছে আর স্কোয়ার, তো দ্বিগুণ মানে মনে রাখবে যে 2r স্কোয়ার, মানে স্যার 1/4 হয়ে গেছে, 1/4। যদি বলতো 3 গুণ হয়ে গেছে তাহলে 3r স্কোয়ার, তাহলে কি বলতে 9r স্কোয়ার হতো, মানে 1/9, 1/9 হয়ে গেছে। বোঝা যাচ্ছে জিনিসটা? এগুলো মুছে দিই, পরে বুঝতে পারবে না, হলে যত বলবে তত স্কোয়ার করে দেবে ব্যাস। আবার 4 টাইমস করে দিও না, কারণ এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, কিন্তু মানে এই জি এর সঙ্গে এই আর মানে নিচে আছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, কিন্তু দূরত্ব যত বাড়বে জি এর মান তত কমতে থাকে আর কি, ব্যস্তানুপাতিক। কেউ ভুল করে 4 টাইমস মেরে দিও না আবার। দেখো বলছে নিচের কোনটি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক যেটা ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনের দ্বারা ব্যাখ্যা করা যায় না বলছে। পৃথিবীর বস্তুর ওজন অবশ্যই ব্যাখ্যা করা যায় ল অফ গ্র্যাভিটেশন দ্বারা, ঠিক আছে। জোয়ার ভাটার গঠন, ফরমেশন অফ টাইডস, মানে যে সমুদ্র উত্তাল পাত্তাল হয়, কেন হয়? কারণ কোথাও না কোথাও পৃথিবী আর এই চন্দ্রের আকর্ষণের জন্যই হয়, একে অপরকে আকর্ষণ করছে, তো কোথাও না কোথাও মহাকর্ষ সূত্র এখানেও কাজে লাগবে। গাছ থেকে আপেল পড়া, গাছ থেকে আপেল কেন পড়ছে? কারণ পৃথিবী আপেলকে তার নিজের দিকে টানছে, কেন্দ্রের দিকে টানছে, সেই জন্য আপেল পড়ছে, তো এটাও পসিবল। একমাত্র পসিবল নয় এইটা, গতিশীল বস্তুর উপরে বায়ুর প্রতিরোধ, এয়ার রেজিস্ট্যান্সের ব্যাপারে আমরা কোথাও কি পড়লাম এখানে? জি এর যে এত কিছু পড়লাম জি নিয়ে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি, এখানে কোথাও বায়ুর ব্যাপারে পড়েছি আমরা না স্যার, তার মানে বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। গতিশীল বস্তুর উপর বায়ুর প্রতিরোধ, এটা এর মধ্যে পড়ে না, ঠিক আছে। দেখো 2026 এসছে প্রশ্ন, টেকনিশিয়ানের আসা। আরে কোশ্চেন বানছে না বলো? চলো, আমি তোমাদের কেন কোশ্চেনগুলো দিই জানো? কারণ তোমরা পড়ার পরে যেন বুঝতে পারো যে কী টাইপের কোশ্চেন আসে পরীক্ষাতে, আদৌ তোমাদের পড়ে কিছু কাজে লাগছে না, এমনি আমি বকে যাচ্ছি এখানে। চলো, চাঁদে জি এর মান, অনেকে তো এটাই চায় যে স্যার এসে দুটো ভালো ভালো আগুন লাগানো কথা বলবে, ফাড় দেঙ্গে তোড় দেঙ্গে, আজ থেকে পড়া স্টার্ট হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, বাট স্যার শুধু পড়ায়। চলো, চাঁদে জি এর মান পৃথিবীর জি এর মানের 1/6 ভাগ, জানি আমরা 1/6 ভাগ। যদি কোনো ব্যক্তি পৃথিবীতে 1.5 মিটার উচ্চতায় লাফায়, যদি কোনো ব্যক্তি টাক করে লাফালো কত 1.5 মিটার উচ্চতায়, তবে চাঁদে তিনি কতটা লাফাতে পারবেন বলো? আরে বলো, চাঁদে কতটা লাফাতে পারবে? 6 গুণ বেশি লাফাবে, কারণ 6 গুণ কম, ওখানে অভিকর্ষ ত্বরণের মান কম। দেখো একটা জিনিস বুঝবে, ধরো পৃথিবীতে দুটো জিনিস গুলি ফেলবে না, ধরো এই আর্থ আছে, আর্থে কোনো বস্তুর ওয়েট ধরো 36 কেজি, ঠিক আছে। আর এই ধরো মুনে এটা কি হয়ে যাবে, এর 1/6 ভাগ হয়ে যাবে, এর 1/6 ভাগ হয়ে যাবে, মানে এর কত হয়ে যাবে 6 কেজি। কোথাও না কোথাও মুনে অভিকর্ষজ ত্বরণের মানটা কম চাঁদে, কিন্তু ধরো আর্থে কোনো একটা ব্যক্তি ধরো লাফাচ্ছে 10 মিটার, কথায় বলছি 10 মিটার, আর ধরো মুনে সে কতটা লাফাতে পারবে? মনে রাখবে এর 6 গুণ লাফাবে, এখানে আবার 1/6 করে দিও না, হ্যাঁ, এ লাফাবে 60 মিটার, এখানে কতটা লাফাবে 60 মিটার। কারণ লাফানোর ব্যাপারে অভিকর্ষজ ত্বরণের মান চাঁদে কম, সেই জন্য তুমি লাফাতে অনেকটা পারবে, পৃথিবী টানবে কম, তোমার দিকে টানবে কম, পৃথিবী তোমার দিকে টানছে বেশি, তাই তুমি 10 মিটারের বেশি পাচ্ছ না। চাঁদের টান কম তার কেন্দ্রের দিকে, তাই তুমি এখানে 6 গুণ আরও বেশি লাফাবে। তো এখানে 1/6 ভাগ হয়ে গেছে, মানে এখানেও 1/6 ভাগ হয়ে যাবে, সেটা করে দিও না কিন্তু। যেমন এখানে দেখো কোশ্চেনটা কি দিয়েছে, কোশ্চেনে দিয়েছে যে 1.5 মিটার লাফিয়েছে, আরে 1.5 মিটার লাফিয়েছে, চাঁদে এই 6 গুণ লাফাবে। 1.5 মিটার মানে কি 3-এর 2, তো কাটাকুটি করলে কত হবে? 9 মিটার লাফাবে। চাঁদে কত মিটার লাফাবে? 9 মিটার লাফাবে, 9 মিটার। চলো নেক্সট দেখো। আচ্ছা, একটা জিনিস আমি বারবার বলে দিচ্ছি, এনসিইআরটিতে এই জিনিসগুলো উল্লেখ করা আছে, তাই তোমাদের মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। আমি আগেই তোমাদের আর্থের ব্যাপারে বলে দিলাম, আর্থের ব্যাপারে কি বললাম দেখো, ভালো করে বুঝবে। এখানে আমি লিখলাম আর্থ, আচ্ছা আমাদের এখানে আছে, এখানে হ্যাঁ আছে। দেখো এই জিনিসটা কিন্তু মনে রাখবে, কারণ এনসিইআরটিতে দিয়েছে মহাজাগতিক বস্তু মানে সেলেস্টিয়াল বডি। এই যে পৃথিবীর ভর মনে রাখবে 5.98 × 10⁻²৪, ব্যাসার্ধ মনে রাখবে 6.37 × 10⁻6, চাঁদে মনে রাখবে ভর 7.36 × 10⁻²২, আর ব্যাসার্ধ চাঁদের মনে রাখবে 1.74 × 10⁻26, সরি 10⁶। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, এনসিইআরটিতে আছে তোমাদের। চলো এবার একটা কথা বলো, আমরা পড়েছি জানো তো যে পৃথিবীর
দেখো এই যে জি আছে, ক্যাপিটাল জি, এর মান কি কোথাও পরিবর্তন হয় না স্যার? কোথাও পরিবর্তন হয় না, সার্বজনীন ধ্রুবক। কিন্তু এই স্মল জি বিভিন্ন জায়গায় পরিবর্তন হয়। আমি বলছি না যে পৃথিবীর বাইরে, অবশ্যই পৃথিবীর বাইরে তো পরিবর্তন হয়। চাঁদে যেমন আমি দেখলাম যে 1/6 ভাগ হয়ে যাচ্ছে, বিভিন্ন গ্রহে বিভিন্ন রকম হয়ে যাবে, যার যেরকম টান আছে, মহাকর্ষ আর বল আছে, সেই অনুযায়ী এর জি এর মান সেভাবে ডিপেন্ড করছে। আমি বলছি পৃথিবীর ভেতরেই বিভিন্ন জায়গাতে না জি এর মান বিভিন্ন রকম হয়। এই পৃথিবীর মধ্যেই কোথায় কোথায় কী কী রকম হয়, চলো দেখো। দেখো পৃথিবী পৃষ্ঠে উচ্চতা, যদি আমি দেখো কটা জিনিস আমি বলছি মনে রাখো। যদি তোমাদেরকে বলে যে ধরো এই হচ্ছে পৃথিবী, হ্যাঁ এই হচ্ছে পৃথিবী, ডাইরেক্ট এগুলো মনে রাখলে হবে, তবে তোমাদের বোঝাচ্ছি। যদি বলা হয় যে আমি হাইটে চলে গেলাম, তো আমার অভিকর্ষ ত্বরণের মান বাড়বে না কমবে? আমাকে বলো, জি এর মান কী হবে, বাড়বে না কমবে যদি হাইটে চলে যায়? স্যার পৃথিবীর কেন্দ্র এখানে, তো পৃথিবী থেকে যদি দূরে চলে যাওয়া হয়, দূরত্ব যদি বেড়ে যায়, তাহলে আমার জি এর মান কী হয়ে যাবে, কমবে। জি এর মান কমবে, অভিকর্ষ ত্বরণের মান কমবে, তাহলে হাইটে গেলে কমে। এবার যদি আমি ডেপথে চলে যাই, যদি আমি পৃথিবীর অভ্যন্তরে ডেপথে যাই, তাহলে কি হবে? মনে রাখবে এখানেও কমবে। ঠিক আছে, হাইট অ্যান্ড ডেপথ। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, যত আমি নিচের দিকে যাব না, দেখো তো একদম পৃথিবীর সেন্টারে, এই সেন্টারে না জি এর মান জানো তো জিরো হয়, একদম জিরো হয়। কী জন্য না জন্য জানার প্রয়োজন নেই, বাস এইটুকু মনে রেখো শুধু, বেশি লজিক করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে বস্তুটা যখন যায় না, এর আশেপাশে মানে এর উপরিভাগে, এটা তো পুরোটাই পৃথিবী, ধরো এটা তো পুরোটাই পৃথিবী, হ্যাঁ, তো এর উপরিভাগেও তো ওকে টানছে, এই বস্তুটাকে টানছে ওপর দিকে, তো বাড়ার জায়গায় সে জায়গায় কমে যায়। মানে এই দিকে যখন নামছে, মানে পৃথিবীর কাছাকাছি যখন আসছে, তখন কি হয়, এর তো ওয়েট বাড়ার কথা, কিন্তু কোথাও না কোথাও এই বস্তুটাকে তার উপরিভাগেও টানছে না, উপরি দিকেও তো টানছে, সেই জন্য এটা কমে যায়। যাই হোক, এত কিছু না মনে রাখলেও হবে, শুধু মনে রাখবে যদি হাইটে যায় তাও কমবে, ডেপথে যায় তাও কমবে। আর মনে রাখবে জি এর মান কোথায় জিরো হয়, সেন্টার অফ আর্থ, মানে পৃথিবীর কেন্দ্রে জি এর মান হয়ে যাবে জিরো। ওকে স্যার, স্যার বেশি কোথায় হয়? মনে রাখবে এই যে পৃথিবী না, অ্যাকচুয়ালি তো পুরো গোল নয়, পৃথিবীটা কীরকম টাইপের হয়, ওভাল টাইপের হয়। তো কোথাও না কোথাও এই যে পোল আছে না, এই যে পোল দু সাইডে যে আমাদের পোল থাকে, এই পোলে না সব থেকে ম্যাক্সিমাম এই দুটো পোলে ম্যাক্সিমাম জি সব থেকে ম্যাক্সিমাম থাকে, জি এর মান সব থেকে বেশি থাকে। যদি বলে ম্যাক্সিমাম মান কোথায় পাবো, না বলবে পোলে। জি এর মান সব থেকে ম্যাক্সিমাম কোথায় পাবো, না পোলে, মেরুতে, বাংলা যেটাকে বলি মেরু, দক্ষিণ মেরু উত্তর মেরু বলি না, মেরুতে সব থেকে বেশি পাবো, এখানে সব থেকে ম্যাক্সিমাম পাবো। ঠিক আছে, আর সব থেকে কম কোথায় পাবো, ইকুয়েটারে, বিষুবতে। দেখো কোথাও না কোথাও এটার হাইট কম, মানে এটার দূরত্ব কোথাও না কোথাও কম, আর এটার যে দূরত্ব, দেখো এটার দূরত্ব অনেক বেশি, আর দূরত্ব যদি বাড়ে জি এর মান অটোমেটিক কমবে। এটাকে বাংলায় বলে বিষুব, ইকুয়েটার বলে ইকুয়েটার। এই ইকুয়েটার বা বিষুবতে এই মান, মানে এই জি এর মান সব থেকে কম কোথায়, বিষুব, বা এটাকে ইকুয়েটার বলতে পারো। ওহো, ইকুয়েটারে, ঠিক আছে, ইকুয়েটারে সব থেকে কম। দেখো তোমরা এবার বলবে যে স্যার সব থেকে কম তো এখানে সেন্টার অফ আর্থে, আরে সেন্টার অফ আর্থে নেই, জিরো পুরো। আমি বলেছি কম বেশি কথা। আরে ধরো তোমার কাছে টাকা আছে, ধরো তোমার কাছে 2 টাকা হলেও আছে, তবে তুমি কি বলবে আমার কাছে 0 রুপিস? না, ধরো কারু কাছে আছে 500 টাকা, কারু কাছে আছে 2 টাকা, তো এ কি বলবে আমার কাছে বেশি টাকা আছে, এ কি বলবে আমার কাছে কম টাকা আছে, এ কি বলবে আমার কাছে কম টাকা মানে জিরো তো বলবো না। তো কম বেশি যখন কথা হবে তখন তার একটা ভ্যালু আছে, জিরো মানে একদম জিরো। তো এখানে সেন্টার অফ আর্থ মানে আর্থের কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে একদম জিরো। যদি বলে কম কোথায়, তাহলে বলবে ইকুয়েটার, বিষুবতে। এই দুই বিষুবতে সব থেকে কম থাকে। আর সব থেকে বেশি কোথায়, না পোলে, এই দুটো পোলে সব থেকে বেশি থাকে, উত্তর পোল, দক্ষিণ পোল, নর্থ পোল, সাউথ পোল। আমি আরেকবার রিপিট করবো, চলো। যদি হাইট বাড়ে, চলো আমি যে লেখাটা আছে লেখাটাকে দেখিয়ে তোমাদেরকে বলি, বুঝতে পারবে ভালো। দেখো যেটা বললাম সেটাই আছে, এই পৃথিবীর আকার টাকা নিয়ে জেনে লাভ নেই, তোমরা শুধু এটুকু জেনে রাখো যে মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম, সেই জন্য জি এর মান সবচেয়ে বেশি, একটা। 2 নম্বর মনে রাখবে বিষুবীয় অঞ্চল, যে ইকুয়েটার বলা হয়, ব্যাসার্ধ বেশি, সেই জন্য একে কী বলবো, জি এর মান সবচেয়ে কম। অনেকটা বেশি না, মানে পৃথিবী এরকম, দেখো কতটা ডিস্টেন্স এটার মধ্যে, আর এইটুকুর মধ্যে দেখো ডিস্টেন্স কত কম,
হ্যাঁ, তো কোথাও না কোথাও বিষুবতে বা ইকুয়েটারে জি এর মান সবচেয়ে কম, মনে থাকবে? ওকে স্যার। যত ওপর দিকে উঠবে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বৃদ্ধি পাবে, সেই জন্য আকর্ষণ বল কমে যাবে। হ্যাঁ, উচ্চতা বাড়লে জি এর মান কমতে থাকে, মনে থাকবে। আর যত ডেপথে যাবে, কেন্দ্রের দিকে যাবে, কেন্দ্রের দিকে আকর্ষণ যত যত ভেতর দিকে যাবে তত কমতে থাকবে, জি এর মান কমতে থাকবে, মনে থাকবে। আরে মনে থাকবে। আর একটা বললাম যে একদম পৃথিবীর কেন্দ্রে কি হয়ে যাবে, জি এর মান 0 হয়ে যাবে। বাস, এই সিম্পল জিনিস মনে রাখো, ঠিক আছে? চলো চলো আজকে এই পর্যন্তই রাখছি, গলার অবস্থা খুব খারাপ, ঠিক আছে? মানে তোমাদের সামনে এক্সাম না থাকলে আমি দুদিন তো মানে ব্রেক নিতাম, অফ দিতাম, ঠিক আছে? কারণ ডক্টর দেখিয়েছি, রীতিমতো গলা দিয়ে কোনো কথাই বলা যাবে না, এরকম কন্ডিশন আর কি, ঠিক আছে? আমি কথা বলছি মানে কীভাবে বলছি আমি জানি। যাই হোক, থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে ভিডিও, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও, ঠিক আছে? আর তোমাদের জানিয়ে রাখি যে আমাদের পেড ব্যাচ চলছে, যদি কেউ চাও অ্যাডমিশন নেওয়ার জন্য নিতে পারো। চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস, আরবি গ্রুপ ডির 101টা শিফটের সলিউশন, মক টেস্ট, ফুল অ্যানালাইসিস, তার প্রিন্টেবল পিডিএফ সব কিছু দেওয়া হয় এখানে। সায়েন্সের ব্যাচের কথা বললাম। আর যদি সায়েন্সের সঙ্গে সঙ্গে তোমরা ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেসের ভিওডি ব্যাচ চাও, মাত্র 699 টাকাতে টোটালটা পেয়ে যাবে তোমরা। এর সঙ্গে সঙ্গে 1 জুন 2025 থেকে 1 জুন 2026 কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ রেডি আছে, মাত্র 99 রুপিস প্রাইস আছে। টপিক ওয়াইজ প্লাস অনলাইনার সব পেয়ে যাবে, মাত্র 99 রুপিস প্রাইস আছে, স্পিডি পাবলিকেশন থেকে করা। আর যদি এর সঙ্গে স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স দুটো একসঙ্গে নিতে চাও, মাত্র 199 টাকায় বোধ চলে আসবে তোমাদের, ঠিক আছে? আর প্রিভিয়াস ইয়ারের সমস্ত পিডিএফ বই অ্যাভেলেবেল আছে, সায়েন্সের 2016 থেকে পুরো 2026 পর্যন্ত চাইলে তোমরা কালেক্ট করতে পারো, এবং ম্যাথেরও অ্যাভেলেবেল আছে। নেওয়ার জন্য সিম্পল তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারে তোমাদের কিউআর কোড দেওয়া হবে। এই কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট যদি দাও, তোমাদের হোয়াটসঅ্যাপেই পিডিএফ সেন্ড করে দেওয়া হবে, বা কোর্স চাইলে কোর্সে অ্যাড করে দেওয়া হবে, বা বই চাইলে বইয়ের জন্য যোগাযোগ করে নেওয়া হবে। আদারওয়াইজ আমাদের এক্সাম গ্রাফটি অ্যাপ্লিকেশন থেকেও তোমরা ডাইরেক্ট পারচেস করতে পারো, ওকে? আর যদি কোথাও কোনো কোয়ারি থাকে তোমরা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে। টেলিগ্রাম অবশ্যই তোমরা যুক্ত থাকবে, টেলিগ্রামে সমস্ত রেলওয়ের নতুন নোটিশ যা কিছু থাকে সমস্ত আপডেট আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দিই, ওকে? আর আবারও বলছি, ক্লাস কেমন লাগছে যদি টাইম বাঁচিয়ে একটা কমেন্ট করতে পারো, খুব ভালো হয়, বুঝতে পারবো তোমাদের ক্লাস কেমন লাগছে না লাগছে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডদের সাথে। এমনি ভিউজ কম, বুঝতে পারছি, কোনো ব্যাপার না, আমি তো আমার কন্টেন্ট দেবই তোমাদেরকে, যে লেভেলে দিচ্ছি আরও ভালো করার চেষ্টা করবো আমি, ঠিক আছে? চলো নেক্সট ক্লাসে চেষ্টা করবো আমরা এই গ্র্যাভিটেশন চ্যাপ্টারটাকে পুরো কমপ্লিট করে দেওয়ার। আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ।